স্ক্রিন শেয়ার দিছি আমি স্ক্রিন শেয়ার দিছি নাকি বোর্ড দেখা যাচ্ছে আচ্ছা তাহলে আমরা গত ক্লাসে কি পর্যন্ত বলছিলাম আমরা গত ক্লাসে পড়ছিলাম যে পি ব্লক মৌলগুলো শেষ করছিলাম তাই না পি ব্লক মৌল যাবতীয় যত জিনিস আছে সব শেষ করছি গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত সব শেষ মৌলগুলোর বৈশিষ্ট্য আজকে থেকে হচ্ছে ডি ব্লক মৌল আর গত ক্লাসে ডি ব্লক মৌলের কিছু বৈশিষ্ট্য আমরা লিখে দিয়েছিলাম অ্যাকচুয়ালি ডি ব্লক মৌলের না এগুলো অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য আর আমরা এটাও জানি যে অবস্থান্তর মৌলগুলো ডি ব্লক মৌল ঠিক না কিন্তু সব ডি ব্লক মৌল আবার অবস্থান্তর মৌল না কিন্তু সব অবস্থান্তর মৌল ঠিকই ডি ব্লক মৌল জিনিসটা ঠিক কিনা আর অবস্থান্তর মৌল কি এগুলো আমরা গত ক্লাসগুলোতে কোনো না কোনো ভাবে বুঝে আসছি ঠিক আছে এখানে আমরা ডিটেলস পড়বো তাও অবস্থান্তর মৌল কি আমি যদি বলি যেসব ডি ব্লক মৌলগুলার সুস্থিতিশীল আয়নে 1 থেকে 9 পর্যন্ত ইলেকট্রন থাকে হয় শূন্য থাকতে পারবে না আবার পূর্ণও থাকতে পারবে না ওগুলো হচ্ছে অবস্থান্তর মৌল মনে আছে তো আচ্ছা আচ্ছা এখন এই অবস্থান্তর মৌলগুলো কিছু বৈশিষ্ট্য প্রদর্শন করে হ্যাঁ আর অবস্থান্তর মৌলগুলো যে বৈশিষ্ট্য প্রদর্শন করে এগুলো তো ডি ব্লক মৌলের বৈশিষ্ট্য তাই না কারণ অবস্থান্তর মৌল তো আলটিমেটলি ডি ব্লক মৌল তবে সব ডি ব্লক মৌল কিন্তু এই বৈশিষ্ট্যগুলো প্রকাশ করবে না এই যে 5টা বৈশিষ্ট্য লিখে দিছি এই 5টা বৈশিষ্ট্য শুধু অবস্থান্তর মৌল প্রকাশ করবে শুধু কে অবস্থান্তর মৌল প্রকাশ করবে এই জায়গাটা খেয়াল রাখতে হবে তার মানে এই 5টা বৈশিষ্ট্য অবস্থান্তর মৌল সব ডি ব্লক মৌলের না তাহলে আমরা আজকে পড়বো যে আমরা এই লেকচারে পড়বো যে পরিবর্তনশীল জার্মান প্রদর্শন করে এই জিনিসটা পড়বো প্রভাবক রূপে কেমনে কাজ করে এই জিনিসটা পড়বো আর জটিল যৌগ গঠন করে এই জিনিসটা পড়বো ঠিক আছে আর চৌম্বক ধর্ম প্রদর্শন করে আর রঙিন যৌগ গঠন করে এগুলা পরের লেকচারে পড়বো ঠিক আছে আচ্ছা আজকে লেকচার নাম্বার কত হ্যাঁ লেকচার 5 শিওর লেকচার 5 ওকে তাহলে আমরা শুরু করতেছি প্রথমটা কি পরিবর্তনশীল জার্মান প্রদর্শন করে তাই তো তবে এর আগে একটা হোমওয়ার্ক দিয়ে দিই হোমওয়ার্ক ওইখান থেকে প্রশ্ন আসে আমি গত ক্লাসে বলতে ভুলে গেছি এটা হোমওয়ার্ক নিষ্ক্রিয় গ্যাসগুলো একটা কাজ নিষ্ক্রিয় গ্যাসগুলোর অনেক ব্যবহার আছে যাবতীয় জীবনে দৈনন্দিন জীবনে আমরা নিষ্ক্রিয় গ্যাসগুলো অনেকভাবে ব্যবহার করি ঠিক আছে নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার কয়েকটা পয়েন্ট নিজে নোট করে রাখবি ঠিক আছে বই থেকে দেখে হোক আর নেট থেকে দেখে হোক ঠিক আছে নিষ্ক্রিয় গ্যাসগুলোর প্রয়োজনীয় ব্যবহার ঠিক আছে পারবি না কারণ আমি যদি সব পড়াতে চাই তাহলে তো অনেক সময় যাবে কারণ প্রয়োজনীয় ব্যাপার এগুলো মুখস্থ পড়া এগুলো তুই পারবি না তবে এইখান থেকে প্রশ্ন মাস আসে সেই জন্য আমি লিখে দিছি আচ্ছা এখন হচ্ছে আমাদের প্রথম টপিক হচ্ছে ডেভেলপ মূলের অবস্থান্তর মূল প্রথম বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনশীল জার্মান প্রদর্শন করে কি করে লেখা আজকে এরকম হচ্ছে কেন কি জানে হুম পরিবর্তনশীল জার্মান প্রদর্শন ব্যাকগ্রাউন্ড হোয়াইট করতাম এখন দেখা যাচ্ছে পরিবর্তনশীল জার্মান প্রদর্শন করে ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে পরিবর্তনশীল জার্মান প্রদর্শন করে ব্যাপারটা কি দেখি বলতো যেমন আয়রন হ্যাঁ আয়রন আছে না আয়রন কিন্তু Fe2 প্লাসও হয় আবার Fe3 প্লাসও হয় তো এক ক্ষেত্রে জারণ মান কত 2 আর এক ক্ষেত্রে জারণ মান 3 তাই না বা যোজনী সংখ্যা 2 বা 3 এই যে পরিবর্তনশীল যে জারণ মান প্রদর্শন করতেছে কেন করতেছে মানে কেন এইভাবে এরকম কেমনে সম্ভব হচ্ছে ঠিক আছে একবার 2 প্লাসও সম্ভব হচ্ছে একবার 3 প্লাসও সম্ভব হচ্ছে এটা কেমনে ঠিক আছে তাহলে আমি যদি এক্সাম্পল দিই একটা এক্সাম্পল আগে এক্সাম্পলটা ক্লিয়ার করে দিই এক্সাম্পল কেমন এক্সাম্পল হচ্ছে যে যেমন Fe2 প্লাস হয় আর Fe3 প্লাসও হয় ঠিক আছে এখন আমাদের প্রশ্ন তো এটা না যে এক্সাম্পল না আমাদের প্রশ্ন হচ্ছে কেন প্রদর্শন করে তাই না
এটা প্রদর্শন করে এই কারণে, কারণ হচ্ছে যে আয়নের অস্থায়ী ইলেকট্রনিক গঠন, ঠিক আছে? আয়নের অস্থায়ী ইলেকট্রনিক গঠন, আয়নের বলছি, আয়নের, ঠিক আছে? আয়ন মানে বুঝছ তো, একটা পরমাণু যখন আয়ন হয়ে যাবে তখন ওর মধ্যে ইলেকট্রন বিন্যাসটা অস্থায়ী দেখা যাবে, ঠিক আছে? সেটা আয়ন মানে কি, কোন এক হয় পজিটিভ সৃষ্টি হবে নতুবা নেগেটিভ সৃষ্টি হবে, হয় ইলেকট্রন দিয়ে দিবে নতুবা ইলেকট্রন গ্রহণ করলে আয়নে পরিণত হয়, ক্যাটায়ন অ্যানায়নে, তাই না? আয়নের অস্থায়ী ইলেকট্রনিক গঠন, ইলেকট্রনিক গঠন, আয়নের অস্থায়ী ইলেকট্রনিক গঠন। এখন কথা হচ্ছে আয়নের অস্থায়ী ইলেকট্রনিক গঠন কেমনে? দেখতে ইয়েলো কালারটা দেখা যাচ্ছে কিনা, মানে হলুদ আচ্ছা, তাহলে ফেরাস সালফেট, ফেরাস সালফেটও হয়, ঠিক আছে? আবার ফেরিক ক্লোরাইডও হয়, ফেরিক ক্লোরাইডও হয়। দেখি বলতো ফেরাস সালফেটে আয়রনের জারণ সংখ্যা কত? +2 না? +2। আর ফেরিক ক্লোরাইডে আয়রনের জারণ সংখ্যা +3 না? এখন কথা হচ্ছে কেন, ঠিক আছে? আমরা আয়রন ইলেকট্রন বিন্যাস দেখি কেমন, আয়রনের ইলেকট্রন বিন্যাস দেখি। আয়রন কত? 26 না? 26। তাহলে আয়রনের ইলেকট্রন বিন্যাস কি হবে? আয়রনের ইলেকট্রন বিন্যাস হবে আর্গন, আর্গন পর্যন্ত কি শর্টকাটে ইলেকট্রন বিন্যাস করা শিখাইছি তো। আর আর্গন মানে হচ্ছে 18 পর্যন্ত হয়ে গেছে, বা 3p6 পর্যন্ত হয়ে গেছে, 3p6 পর্যন্ত হয়ে গেছে, ঠিক না? 3p6, এরপর হচ্ছে 18 পর্যন্ত হয়েছে, আয়রন হচ্ছে 26, তার মানে আরো কয়টা বাকি? আরো হচ্ছে যে 8টা বাকি। 8টার মধ্যে প্রথমে 4s এ প্রবেশ করে, 4s এ প্রবেশ করে না, এরপর 4s2, তারপর হচ্ছে 3d6, তাই না? ওকে, কারণ 3d শক্তি কিন্তু 4s থেকে বেশি, এটা তো পারার কথা, এত ছোট বাচ্চা না, ঠিক আছে? এখন হচ্ছে আয়রন, আমি কিন্তু ফার্স্ট ক্লাসে বলছিলাম 1 থেকে 30 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করতে জানতে হবে, তাহলে প্রবলেম। এখন আয়রন 2+ এর ইলেকট্রন বিন্যাসটা দেখতো, আয়রন 2+ এর ইলেকট্রন বিন্যাসটা এমন হবে না? আর্গন, ইলেকট্রন তো যাবে শেষ কক্ষপথ থেকে শুরুতে, তাই না? এটা 3d6 ই থাকবে, এটা 4s 0 হয়ে যাবে, তাই না? এটা হচ্ছে আয়রন 2+ এর ইলেকট্রন বিন্যাস। এখানে একটা জিনিস খেয়াল কর, 3d6 যেটা, 3d6 যেটা আছে, এই 3d6 যেটা আছে, কই গেল? হ্যাঁ, এই 3d6 যেটা আছে, এটা কি স্টেবল? ডি অরবিটাল কি স্টেবল? 3d6 কি স্টেবল? স্টেবল নয়। দেখো এখানে 3d যেটা আছে এটা স্টেবল না, কেন স্টেবল না বলতো? পারোস কিনা? না না, না না, আর হ্যাঁ, ভেরি গুড। ডি অরবিটাল হয় অর্ধপূর্ণ থাকতে হবে নয়তো পূর্ণ থাকতে হবে, তাই না? স্টেবল হওয়ার জন্য, স্টেবল হওয়ার জন্য অর্ধপূর্ণ বা পূর্ণ থাকতে হবে, এটাও লিখে দিই। সব সবই নোট করে দিচ্ছি। স্টেবল হওয়ার জন্য, স্টেবল হওয়ার জন্য ডি অরবিটাল অর্ধপূর্ণ, ডি অরবিটাল হচ্ছে অর্ধপূর্ণ, অর্ধপূর্ণ মানে কত? 5 না? অর্ধপূর্ণ বা পূর্ণ হওয়া লাগে, বা পূর্ণ, পূর্ণ মানে 10, ঠিক আছে, হওয়া লাগে। তো সবকিছু সব, এখন পরমাণু যেমন অষ্টপূর্ণ করতে চায়, অরবিটাল গুলাও তো চাইবে যে তারা অর্ধপূর্ণ বা পূর্ণ থাকুক স্টেবল থাকার জন্য, তাই না? সেই জন্য Fe2+ হওয়ার পরও Fe3+ ও সম্ভব হয়, ঠিক আছে? এমন না যে সবসময় Fe3+ ক্রিয়েট হবে, হ্যাঁ, যদিও চান্স থাকে Fe3+ ক্রিয়েট করা, তাহলে ও Fe3+ ক্রিয়েট করতে পারবে, ঠিক আছে, যদি ওর ইচ্ছা হয় বা চান্স থাকে। কারণ কেন, ও তো স্টেবল হইতে পারবে, আরেকটা ইলেকট্রন দিয়ে দিলে স্টেবল হয়ে যাচ্ছে না? জিনিসটা বুঝাইতে পারছি কিনা বলতো? তাহলে Fe3+, Fe3+ কোথায়? এই যে Fe3+ এর ইলেকট্রন বিন্যাস কি হবে তাহলে? Fe3+ ইলেকট্রন বিন্যাস হবে আর্গন 3d5 4s0। এখন এখন দেখতো ঠিক আছে কিনা? তাহলে এই পরীক্ষায় যদি আসে যে পরিবর্তনশীল জারণ কেন প্রদর্শন করে, এই এক্সাম্পলটা দেখাই পারবি কিনা? এই সামান্য একটা কথা লিখে দিতে পারবি কিনা বল? হুম, পারবি তাইলে, তাই না?
আচ্ছা এখন হচ্ছে এটা স্টেবল। স্টেবল স্থিতিশীলতা অর্জন করার জন্য, স্থিতিশীলতা অর্জন করার জন্য, অর্জন করার জন্য ইয়া সুযোগ থাকলে, সুযোগ থাকলে, সুযোগ থাকলে, সুযোগ থাকলে, সুযোগ থাকলে কি হয় দেখি বলতো? সুযোগ থাকলে না, এভাবে না, সুযোগ থাকলে এরকম পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে, ঠিক আছে? পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে, পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে, প্রদর্শন করে। ওকে, তাহলে এই গেল আনসার। কিন্তু পরীক্ষা আসবে, পরীক্ষা এমসিকিউতে একটা প্রশ্ন আসে যে একটা মোলের যে পরিবর্তনশীল দুইটা জারণ মান প্রদর্শন করছে, ওই দুইটার মধ্যে কে বেশি স্টেবল, আবার এরকম একটা প্রশ্ন আসে। এখন প্রশ্নটা কেমন? প্রশ্নটা হচ্ছে, আমি যদি প্রশ্নটা লিখে দিই, পরের পৃষ্ঠায় যাচ্ছি আমি। প্রশ্নটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে Fe2+ বেশি স্টেবল নাকি Fe3+ বেশি স্টেবল? Fe2+ বেশি স্টেবল নাকি Fe3+ বেশি স্টেবল? বেশি স্থিতিশীল, বেশি স্থিতিশীল নাকি Fe3+ বেশি স্থিতিশীল? ঠিক আছে, এরকম এটা একটা প্রশ্ন আসে। আরেকটা প্রশ্ন আসে, আমি দুইটা দিয়ে এক্সাম্পল দিয়ে দিচ্ছি, যে দুইটা দিয়ে প্রশ্ন বেশি আসে, ঠিক আছে? অন্য কিছু দিয়ে প্রশ্ন আসতে পারে, ব্যাখ্যা তো সেম থাকবে, ব্যাখ্যা সেম থাকবে না? অন্য অবস্থান্তর মূল্য দিয়েও ব্যাখ্যা দিতে পারে। কপার প্লাস বেশি স্থিতিশীল, কপার প্লাস নাকি কপার 2+? ওকে, এরকম প্রশ্ন কি হতে পারে, আসতে পারে। দেখি বলতো পারোস কিনা, একটু আইডিয়া কর। এটা বোঝানোর আগে আমি একটা টপিক মিস দিছি, এখানে একটা পেজ অ্যাড করলাম, ঠিক আছে? আমরা পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে দেখলাম যে শেষ অরবিটালটা অর্ধপূর্ণ হওয়ার জন্য বা পূর্ণ হওয়ার জন্য, তাই না? মানে পূর্ণ হওয়ার বা অর্ধপূর্ণ হওয়ার সুযোগ থাকে, তাই পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে, ঠিক আছে? কারণ ও দেখতেছে আরেকটা ইলেকট্রন যদি দিতে পারতাম, তাহলে আমি অর্ধপূর্ণ হয়ে যাচ্ছি, তো দিয়ে দে, ঠিক আছে? এরকম না ব্যাপারটা? একটা ইলেকট্রনই তো ব্যাপার স্যাপার, কিন্তু কপারের ক্ষেত্রে একটু ঝামেলা আছে। কপার হচ্ছে ব্যতিক্রম, কারণ কেমিস্ট্রি মানে কি ব্যতিক্রম, তাই না? কপার প্লাস আবার কপার 2+, এটাও সম্ভব, ঠিক আছে? কপার কত? কপার 29 না? 29 কপার। তাহলে কপারের ইলেকট্রন বিন্যাস কি হবে? আমি ক্রোমিয়াম আর কপারের ইলেকট্রন বিন্যাস কিন্তু ভালো করে দেখতে বলছিলাম, মনে আছে? আর্গন, আর এখানে হবে 3d10 4s1। ওকে, কপার আর ক্রোমিয়ামের ক্ষেত্রে ডি অরবিটাল আগে ফিল আপ করে দেন 4s এ যায়, মনে আছে কিনা জানি না, ঠিক আছে? কারণ কেন? স্থিতিশীলতা অর্জন করার জন্য। হুম, এখন কপার 29, কপার প্লাস যখন হবে তখন ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? আর্গন 3d কত? 10 থাকবে, আর 4s কত? 0 হয়ে যাবে, ঠিক আছে? এখন কপার 2+ হলে আরেকটা ইলেকট্রন চলে যাবে না? কপার 2+ হলে, কিন্তু কেন? ও তো স্থিতিশীল আছে, ডি অরবিটাল পূর্ণ পূর্ণ আছে, তাইলে কেন? আর্গন, আর এটা হবে কত? 3d9 হয়ে যাবে, তাই তো? সেই জন্য কপার একটা ব্যতিক্রম, ঠিক আছে? এটা জাস্ট ব্যতিক্রম, যেখানে হচ্ছে যে পূর্ণ আছে অলরেডি, স্থিতিশীল আছে, তার আরেকটা ইলেকট্রন দেয়, ঠিক আছে? তো এটা কোনো ব্যাখ্যা অ্যাকচুয়ালি ওইভাবে নাই, এটার ব্যাখ্যা এটাই। জিনিসটা বুঝাতে পারছি কিনা? এই জিনিসটা বুঝাতে পারছি কিনা? আচ্ছা, তাহলে
এটুক গেলে একটা কথা, এটা ব্যতিক্রম। এটা কি ব্যতিক্রম, কারণ কেমিস্ট্রি মানে ব্যতিক্রম। ওকে, এখন আমরা আবার আগের ইয়াতে যাই। এখন কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে যে Fe2+ বেশি স্থিতিশীল নাকি Fe3+, কপার প্লাস বেশি স্থিতিশীল নাকি কপার 2+। ঠিক আছে, এখন আমি তোদেরকে বলি, তোদের বইতে একরকম ব্যাখ্যা দেওয়া আছে, আমি আরেক রকম ব্যাখ্যা দিব। ঠিক আছে, আর সবগুলো আমি এরকম করতেছি, শুধু এইটা না। কিন্তু কথা হচ্ছে এই ক্ষেত্রে আমি বইয়ের ব্যাখ্যাটা পড়াবো, কারণ বইয়ের ব্যাখ্যাটা এতটা কঠিন দেয় নাই। হ্যাঁ, কিন্তু বইয়ের ব্যাখ্যা যেটা দিছে, অক্টোপথে যে ব্যাখ্যাটা দিছে, ওইটা অনেকটা ছোট বাচ্চাদের ব্যাখ্যা। ঠিক আছে, মানে ক্লাস 9-10 এ পোলাবেন যখন নতুন নতুন সায়েন্সে ওটা, তখন যে ব্যাখ্যাটা দেয়, ওই ব্যাখ্যাটা দিছে। তো ওই ব্যাখ্যা দিলে টিচাররা নাম্বার কাটতে পারে। ঠিক আছে, নাম্বার ফুল না দিতেই পারে। ঠিক আছে, তো আমি ওই ব্যাখ্যা তো দিবি, আমার ব্যাখ্যাটাও দিয়ে দিবি। ঠিক আছে, দুইটা ব্যাখ্যা দিবি, দুইটা পয়েন্ট চলবি যে কেন এরকম স্থিতিশীল। একটা হচ্ছে যে বইয়ের ব্যাখ্যাটা বলি। ঠিক আছে, সলিউশন। প্রথম 1 নাম্বার রিজন। ঠিক আছে, কপার প্লাসে আমি ইয়া দিই, উদাহরণ দিই, আয়রন দিয়ে দিব না, আচ্ছা কপার দিয়ে দিই। কপার প্লাসে প্রোটন আছে কয়টা দেখি বলতো? প্রোটন 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 হ্যাঁ, নিউক্লিয়াস যেটাতে কত প্রোটন সংখ্যা কপার কপার 29, কপার 29। এই যে প্রোটন সংখ্যা কি কখনো চেঞ্জ হয়? এগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এসব খামখেয়ালি করা যাবে না, নাহলে পরীক্ষার হল থেকে এসে আজীবন কান্না করতে হবে যে এরাম প্রোটন সংখ্যা বলে 28টা বলে। প্রোটন সংখ্যা কত? 29। সংখ্যা চেঞ্জ হয় কার? অনলি ইলেকট্রনের। কপার প্লাসে ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা 28টা, তাই না? কপার 2+ এর ক্ষেত্রে দেখতো প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা ঠিকই 29, ঠিক না? 29টা হচ্ছে কি প্রোটন। আর ইলেকট্রন সংখ্যা কত? 27 ইলেকট্রন সংখ্যা, তাই না? ওকে, এখন আমাকে একটা কথা বলতো, দুনিয়া সব পজিটিভ নেগেটিভ একে অপরকে আকর্ষণ করে না? তার মানে কপারের বাইরে কক্ষপথে যে ইলেকট্রন গুলো আছে, ইলেকট্রন গুলো নিউক্লিয়াস দ্বারা আকৃষ্ট হচ্ছে না কেন্দ্রীয় নিউক্লিয়াস দ্বারা, কারণ কেন্দ্রীয় নিউক্লিয়াসে প্রোটন থাকে। হ্যাঁ, এখন 29টা প্রোটন 28টা ইলেকট্রনকে টেনে ধরে রাখছে। এটা হচ্ছে কেস 1। কেস 2 তে কি হচ্ছে? 29টা প্রোটন 27টা ইলেকট্রনকে টেনে ধরে রাখছে। তাহলে কোনটা বেশি স্টেবল হবে? 28টারটা কেন? 29টা প্রোটন, আমি তোকে বলি, এদিকে এটা তোর রশি। ঠিক আছে, এটা কি রশি? ঠিক আছে, এখানে এখানে আছে 5টা মানুষ, এখানে কয়টা আছে? 2টা, 3টা, 4টা, 5টা মানুষ এই রশিটা এদিকে টানতেছে। ঠিক আছে, আর এদিকে আছে কয়টা? এদিকে আছে একবার। কেস 1 হচ্ছে যে 3টা আছে, 3জন আছে। ঠিক আছে, ধর 3জন আছে। তো এদিকে এটা হচ্ছে কেস 1, এটা কি কেস 1। কেস 2 তে কি হলো? কেস 2 তে হচ্ছে যে এটা রশি আছে। আস্তুর, মানে ইদানিং মাথা কাজ করে কম। ঠিক আছে, মানে এটা তো কপি করলেই হচ্ছে, একটা মুছে দিব আর কি। এখন হচ্ছে কেস 2, এখন কি কেস 2। কেস 2 তে কি হয়েছে? এখানে মানুষ একটা কমে গেছে। হুম, মানুষ একটা কমে গেছে। তাইলে এখন আগে যতটা এদিকে টানা যাচ্ছিল, এখন তার থেকে বেশি টানা যাবে না এদিকে? এখানে এখানে এদিকে তো শক্তি কম পড়তেছে, তাই না? এখন এটাকে ধর প্রোটন, আর এটাকে ধর ইলেকট্রন। এটা প্রোটন, এগুলো প্রোটন, এগুলো ইলেকট্রন। তার মানে ইলেকট্রন এদিকে বাইরে হতে পারবে? এদিকে বাইরে হওয়ার চান্সটা কমে যাচ্ছে না? এদিকে বাইরে হওয়ার চান্সটা কেস 1 থেকে কেস 2 তে কমে যাচ্ছে না? তার মানে ইলেকট্রন বাইরে হতে না পারলে তো ও বিক্রিয়া করতে পারবে না। দুনিয়ার সব বিক্রিয়া ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হয়, ঠিক না? ইলেকট্রন যেহেতু যাইতে পারতেছে না, তার মানে এটা অধিক স্থিতিশীল না। ঠিক আছে, এটা হচ্ছে বইয়ের ব্যাখ্যা। এসে বুঝাতে পারছে, তার মানে কপার 2+ বেশি স্থিতিশীল। হ্যাঁ,
তাহলে ব্যাখ্যাটা আমি যদি লিখে দিই, এটা কেস 1, এটা কেস 2, ঠিক আছে? কেস 1 এ হচ্ছে কি হয়েছে দেখি বলতো, 29টি প্রোটন কি হচ্ছে কেন্দ্রে, 29টি প্রোটন, আচ্ছা কেন্দ্রেরটা পরে লিখি, 29টি প্রোটন 28টা ইলেকট্রনকে কেন্দ্রের দিকে টানতেছে, ঠিক না? 28টি ইলেকট্রনকে কেন্দ্রের দিকে টানছে, কেস 2 তে কি হয়েছে, 29টি প্রোটন 27টি ইলেকট্রনকে কেন্দ্রের দিকে টানতেছে, ঠিক আছে? 29টি প্রোটন 27টা ইলেকট্রনকে কেন্দ্রের দিকে টানছে। এরপরে ব্যাখ্যাটা তুই দিতে পারবি না? আমি মেইন পয়েন্টটা লিখে দিছি, মেইন পয়েন্টটা, ঠিক আছে? কারণ আমাদের অনেক টপিক কভার করতে হবে না, সবগুলো একদম বাচ্চাদের মতো লিখে দিলে কেমন হবে? মেইন টপিকটা তো আমি লিখে দিছি, কেন কপার 2+ বেশি স্টেবল, ঠিক আছে? তাই কপার 2+ কি, কপার 2+ হচ্ছে যে কপার প্লাস থেকে কি স্টেবল, এসে বুঝতে পারছি? এটা হচ্ছে কার ব্যাখ্যা? বইয়ের ব্যাখ্যা, কিন্তু এই বইয়ের ব্যাখ্যাটা একদম বাচ্চাদের মতন হয়েছে না? তো এখন এই ব্যাখ্যাতে হয়তো ফুল নাম্বার নাও দিতে পারে, তাই আমি আরেকটা ব্যাখ্যা অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? আরেকটা ব্যাখ্যা অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে হাইড্রেশন এনার্জি। এটা কি? হাইড্রেশন এনার্জি। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি, এটা আমার ব্যাখ্যা। কি এনার্জি? হাইড্রেশন এনার্জি। হাইড্রেশন এনার্জি হচ্ছে যে কোনো মৌল যখন পানির সাথে বিক্রিয়া করলে যে তাপ উৎপন্ন হয়, সরি যে তাপ বলতেছি, যে শক্তি উৎপন্ন হয়, কোনো মৌল, কোনো আয়ন, আচ্ছা আয়ন নিলে কোনো আয়ন পানির সাথে বিক্রিয়া করলে, পানির সাথে বিক্রিয়া করলে যে তাপ উৎপন্ন হয়, হুম, বিক্রিয়া করলে কি যে শক্তি উৎপন্ন হয়, আমি আবারও তাপ বলতেছি, যে শক্তি উৎপন্ন হয়, যে শক্তি উৎপন্ন হয়। আর হাইড্রেশন এনার্জিকে আমি এইচ দিয়ে লিখতেছি, ঠিক আছে? এইচ ইজ প্রপোর্শনাল টু, প্রপোর্শনাল মানে কি সমানুপাতিক, ঠিক আছে? চার্জ, চার্জ, ঠিক আছে? চার্জ বলতে কি কপার 2+, 2+ একটা চার্জ না? কপার প্লাস এটা একটা চার্জ না? ঠিক আছে? আর হাইড্রেশন এনার্জি যার বেশি, হাইড্রেশন এনার্জি যার বেশি, তার স্টেবিলিটি, স্থিতিশীলতা তত বেশি, ঠিক আছে? স্থিতিশীলতা তত বেশি। জিনিসটা ক্লিয়ার কিনা বলতো? কপার 2, এখন হাইড্রেশন এনার্জি বেশি হলে স্থিতিশীলতা বেশি, আবার চার্জ বেশি হলে হাইড্রেশন এনার্জি বেশি। এখন কপার 2+ আর কপার প্লাসের মধ্যে চার্জ কার বেশি? তাহলে কপার 2+ বেশি স্থিতিশীল। শেষ, ঠিক আছে? এটা একদম শর্টকাট নিয়ম না? এই শর্টকাট নিয়ম কার জন্য? যদি এমসিকিউতে আসে যে কার স্থিতিশীলতা বেশি, ঠিক আছে? যার চার্জ বেশি তার স্থিতিশীলতা বেশি, কথা শেষ। কারণ যার চার্জ বেশি তার হাইড্রেশন এনার্জি বেশি, ঠিক আছে? কপার 2+ এর চার্জ কত? কপার 2+ এর চার্জ হচ্ছে 2, আর কপার প্লাসের চার্জ হচ্ছে কি 1। সুতরাং কপার 2+, কপার প্লাস, ঠিক আছে? পারবি না? তাহলে এটাই হচ্ছে যে পরিবর্তনশীল যার মান প্রদর্শন করে, এই টাইপের প্রশ্নই আসবে, ঠিক আছে? আর কিছু আসবে না। তাহলে আমার পরবর্তী টপিক অগ্রসর হচ্ছে, এখন আর পরবর্তী টপিক আমরা কি পড়বো বলছিলাম? প্রভাবক রূপে কাজ করে। কি রূপে কাজ করে? প্রভাবক রূপে কাজ করে,
এটা তো বাচ্চাদের জিনিস, জাস্ট একটু আমরা কখনো খেয়াল করে দেখি নাই যে, হ্যাঁ যদি, হ্যাঁ যদি একটু খেয়াল করে দেখতে, আমরা দুনিয়ার যত ছোটবেলা থেকে যত বিক্রিয়া করে আসতেছি, ওই বিক্রিয়াতে যে প্রভাবগুলো ইউজ করতেছি, প্রভাবগুলো সবগুলো অবস্থান্তরমূলক বা ডিভেলপমূলক। ঠিক আছে, জিনিসটা বুঝাতে পারছি? আয়রন, নিকেল এগুলো সবগুলো অবস্থান্তরমূলক না? এটাই ছোটবেলা থেকে যা পড়ে আসতেছি। হ্যাঁ, তবে এখানে প্রভাবকের মেকানিজমটা আসে। প্রভাবকের মেকানিজমটা কেমন? প্রভাবকের মেকানিজমটা হচ্ছে যে, ধর এ প্লাস বি দুইটা বিক্রিয়ক, বিক্রিয়া করে, বিক্রিয়া করে না? এখানে কি আছে? প্রভাবক হিসেবে ইউজ করি, তাই না? কোন একটা জিনিস প্রভাবক হিসেবে ইউজ করি, অবস্থান্তরমূলক। হ্যাঁ, তারপর কি উৎপন্ন হয়? উৎপাদ হিসেবে সি উৎপন্ন হয়, তাই না? আর প্রভাবকটা যেমন আছে তেমন থেকে যায়। এখন এটা কেমনে হয়? এটার একটা মেকানিজম আছে, ছোট একটা মেকানিজম, একদম ছোট ছোট। সেটা কি? আমি যদি একটু ভেঙে লিখি এটা কেমনে হয়? এই যে এ প্লাস বি যখন বিক্রিয়া হয়, প্রভাবক হিসেবে, প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া হয়, এই যে প্রভাবকের উপস্থিতিতে প্রথমে আসলে, প্রথমে সি উৎপন্ন হয় না, প্রথমে এ বি মানে দুইটা বিক্রিয়কের সাথে প্রভাবক যুক্ত হয়। দুইটা বিক্রিয়কের সাথে কি যুক্ত হয়? প্রভাবক যুক্ত হয়। ঠিক আছে, এটা খুব সাময়িক সময়ের জন্য, এটাকে বলা হয় মধ্যবর্তী অস্থায়ী অবস্থা। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মধ্যবর্তী অস্থায়ী অবস্থা। মধ্যবর্তী অস্থায়ী অবস্থা। হ্যাঁ, এরপর যখন এটা সামান্য সময়ের জন্য না, সাথে সাথে এটা প্রভাবকটা আলাদা হয়ে উৎপাদ তৈরি করে ফেলে সি, আর প্রভাবকটা আলাদা হয়ে যায়। প্রভাবকটা কি হয়ে যায়? আলাদা হয়ে যায়। প্রভাবকটা যেমন ছিল তেমনই, তেমন রূপে আলাদা হয়ে যায়। ঠিক আছে, এখানে যেমন ছিল এখানেও ঠিক তেমন তেমন রয়ে যায়। এটাই তো প্রভাবক, ঠিক না? তাহলে এটা হচ্ছে মেকানিজম, বুঝতে পারছি? ওকে, তাহলে এখন হচ্ছে প্রভাবক রূপে, এখন দুইটা তিনটা এক্সাম্পল দিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ, জৈব যৌগ কিন্তু এখন পড়াচ্ছি তোকে আমি, ঠিক না? তাই এক্সাম্পলটা না বুঝলে কিন্তু একটা ধুম করে মাইর দিব। বরং তুমি এক্সাম্পলটা বলো এখানে কোন প্রভাবকটা ইউজ করতে হয়। আমি এখানে CH2 নিলাম, ইথিন নিলাম, ইথিন। হ্যাঁ, ইথিন থেকে অ্যালকেন তৈরি করব হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার মাধ্যমে। ইথিন থেকে অ্যালকেন তৈরি করব, মানে ইথিন থেকে ইথেন তৈরি করব। এই যে ইথেন তৈরি করলাম। ভেরি গুড। এখানে প্রভাবক হিসেবে কাকে ইউজ করা হয়? নিকেল, ঠিক না? আর তাপমাত্রা কত দিতে হয়? 180°C। তো এটা একটা এক্সাম্পল, ঠিক আছে? একটা এক্সাম্পল দিলে তার নাম্বার দিবে না, দুইটা এক্সাম্পল দিয়ে দিস, ঠিক আছে? আর একটা হচ্ছে যে থ্রি ইথাইন, সরি, হ্যাঁ ঠিক আছে। এটা যখন বেঞ্জিন পড়াবো, জৈব জগতে বেঞ্জিন পড়াবো, বেঞ্জিন কিভাবে তৈরি করতে হয় তখন জানতি। ঠিক আছে, ইথাইন আছে না? ইথাইন, ইথাইন থেকে আমরা কি তৈরি করব? বেঞ্জিন তৈরি করব। ইথাইন থেকে আমরা কি তৈরি করব? ইয়া, তারা আমাকে একজন মেসেজ, ঠিক আছে, কি তৈরি করব? বেঞ্জিন, বেঞ্জিন তৈরি করব। এখানে প্রভাবক হিসেবে কাকে ইউজ করতে হয়? আয়রনকে ইউজ করতে হয়। কাকে ইউজ করতে হয়? আয়রনকে। এটা যখন জৈব যৌগ পড়াবো তখন কিন্তু আবার দুম করে জিজ্ঞেস করবো তোকে, আমি এই চ্যাপ্টারে পড়াইছিলাম, দেখি বল কি ইউজ করতে হয়। ঠিক আছে, আয়রন ইউজ করতে হয় 450°C তাপমাত্রায়। তাহলে প্রভাবক রূপে কেমনে কাজ করে এটাও শেষ। ঠিক আছে, পারবি না? এখন হচ্ছে মেইন পড়া, জটিল যৌগ গঠন করে। কি গঠন করে? জটিল যৌগ গঠন করে। বই পড়ছিলি? মাথা ঘুরে গেছে নাকি? আমার মনে আছে আমি যখন প্রথম প্রথম এটা বই দেখে শেষ করতে চাইছিলাম, এ, আমার আমার টাইমে তখন করোনা ছিল, মাত্র করোনা শুরু হয়েছে 2020 সাল। হ্যাঁ, আমি তখন ইয়াতে মাত্র উঠছি। হ্যাঁ, ফার্স্ট ইয়ারও তখন শেষ, মাত্র ফার্স্ট ইয়ার শেষ হয় না তখনও। তাই আমি ভাবলাম যে তখন তো আর এত হিমেল ভাই ডিমেল ভাই যাই স্যার এত চিন্তাম না। ঠিক আছে, হ্যাঁ, ধর এগুলো আমি এরকম একটা ভাব নিয়ে বসছিলাম, ধর আমি এগুলো ক্লাস 9 10 নিজে পড়ে পড়ে কথা শেষ করছি, এখন পারবো না কেন? একটু দৌড়ি, তোমার ধরতে গেছি আর থেকে এটা কোনোভাবে মিলে না। ঠিক আছে, এটা কি মানে তুই বলতে চাইতেছিস কি? ঠিক আছে, এটাই তো বুঝতেছি না, লিগ্যান্ড টিগ্যান্ড নাকি? আজকের পর, আজকের পর না, কালকের পর, কালকের পর বলতেছি, আজকে আজকে তো আরেকটা ক্লাস দিব।
ঠিক আছে? আজকে যখন 2টা লেকচার শেষ হয়ে যাবে, তখন তুই বলবি যে দুনিয়ার সবথেকে ইজি টপিক ছিল জটিল যৌগ কেমনে গঠন করে। ঠিক আছে? তুই নিজে নিজে জটিল যৌগ গঠন করবি। বোঝা যায়? আমারও যত কঠিন যৌগ তৈরি করতে দাও, আমি পারবো। ঠিক আছে? এটা অনুভবকে পড়াইছি, আর অনুভব বলে, আল্লাহ, ভগবান, এটার জন্য আমি এত ইয়া করতেছিলাম। ঠিক আছে? তবে এখন না, এখন 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 কঠিন লাগবে, এখন কঠিন লাগবে, কারণ আগে কনসেপ্ট ক্লিয়ার করে দিব, তো মানে জটিল যৌগেতে কি কি আছে না আছে, তারপর টেকনিক শিখাবো। ঠিক আছে? তাহলে প্রথমটা কি? জটিল যৌগ গঠন করে। কি করে? জটিল যৌগ গঠন করে। আচ্ছা, একটা জটিল যৌগের আগে এক্সাম্পল দিই। ঠিক আছে? জটিল যৌগ দেখতে কেমন হয়? থার্ড ব্র্যাকেট দিতে হয়, এখানে সিলভার, তারপর এখানে তোর অ্যামোনিয়া, এখানে ক্লোরিন। একটা জটিল যৌগ দেখতে নরমালি এরকম হয়। হ্যাঁ, এরকম 3টা জিনিস থাকে এখানে। এটাকে বলা হয় কেন্দ্রীয় পরমাণু। এটাকে কি বলা হয়? কেন্দ্রীয় পরমাণু। কোনটা কেন্দ্রীয় পরমাণু কেমনে চিহ্নিত করবে, এগুলো সব শিখাবো। ঠিক আছে? ভেরি গুড। কে বলছে এটা? বই পড়ছস? ও, আমি পড়াইছি, আমি পড়াইছিলাম। সেরা তো। আচ্ছা, কেন্দ্রীয় পরমাণু এটা। ঠিক আছে? আর কেন্দ্রীয় পরমাণুর সাথে দেখবি যে একটা, দুইটা, তিনটা এরকম অনেক অনেক জিনিস লাগানো থাকে। ঠিক আছে? এটাকে বলা হয় লিগ্যান্ড। যেমন এখানে 2টা লাগানো আছে, তাই না? মোট কথা, থার্ড ব্র্যাকেটের ভিতর কেন্দ্রীয় পরমাণুর সাথে যাই লাগানো থাকে তাই কি? লিগ্যান্ড। আর কথা মনে রাখবে, কেন্দ্রীয় পরমাণুটা সবসময় অবস্থান্তর মূল্য হবে। ঠিক আছে? কেন্দ্রীয় পরমাণুটা সবসময় কি হবে? অবস্থান্তর মূল্য হবে। আর থার্ড ব্র্যাকেটের বাইরে যেটা থাকে সেটাকে কি বলা হয়? অ্যানায়ন। সেটাকে কি বলা হয়? অ্যানায়ন। ওকে। এখন আমি একটা এক্সাম্পল দিই, এখানে তুই বল কোনটা লিগ্যান্ড কোনটা ইয়া। ঠিক আছে? কোবাল্ট 2O6 Cl3, দেখি বলতো এখানে ইয়া অ্যানায়ন কোনটা? এটা হচ্ছে অ্যানায়ন, তাই তো? ইয়া কেন্দ্রীয় পরমাণু কোনটা দেখি বলতো? এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। ওকে। আর লিগ্যান্ড কোনটা? H2 হচ্ছে কি? লিগ্যান্ড। লিগ্যান্ড। ওকে। আরেকটা এক্সাম্পল দিই, কেমন? FeNH3 H2O2 Cl, দেখি বলতো এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা? আয়রন। ওকে। এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। লিগ্যান্ড কোনটা? 2টা। কি কি? আচ্ছা, তার মানে তোর মতে এই 2টা হচ্ছে লিগ্যান্ড। ঠিক আছে? আর ক্লোরিন হচ্ছে অ্যানায়ন নাকি? তাহলে আপনি যা বলেছেন তা সব ভুল। ঠিক আছে? আমি কি বলছি? থার্ড 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 ব্র্যাকেটের ভিতর, থার্ড ব্র্যাকেটের ভিতর কেন্দ্রীয় পরমাণুর সাথে যাই থাকবে তাই কি? লিগ্যান্ড। এখানে থার্ড ব্র্যাকেটের ভিতর কেন্দ্রীয় পরমাণুর সাথে অ্যামোনিয়াও আছে, পানিও আছে, ক্লোরিনও আছে, তাহলে তিনোটাই লিগ্যান্ড। ঠিক আছে? তাহলে কি তিনোটাই লিগ্যান্ড? জিনিসটা বুঝাতে পারছি লিগ্যান্ডের? আর থার্ড ব্র্যাকেটের বাইরে যা থাকবে তা হচ্ছে কি? অ্যানায়ন। তার মানে এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, একটা ক্লোরিন লিগ্যান্ড হিসেবে কাজ করছে, আর আরেকটা ক্লোরিন কি হিসেবে কাজ করছে? অ্যানায়ন হিসেবে কাজ করছে। ঠিক আছে? অ্যানায়ন হিসেবে কাজ করছে। এবার লিগ্যান্ড, অ্যানায়ন আর ক্লোরিন ইয়া কি বলে
কেন্দ্রীয় পরমাণু। জিনিসটা ক্লিয়ার আছে কিনা? অবস্থান্তর বলতেছি, জটিল যৌগের মধ্যে 3টা জিনিস থাকে। 3টা জিনিস কোনটা চিহ্নিত করতে পারবো কিনা দেখে মাত্র, খালি চোখে দেখলে চিহ্নিত করতে পারবো কিনা? এত কার যার মান বেশি, কেন্দ্রীয় পরমাণু, সে এত কিছু না দেখে খালি চোখে দেখলে বলতে পারবো না। এখানে সিলভার হচ্ছে যে কেন্দ্রীয় পরমাণু, তারপর কোবাল্ট হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, আয়রন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, ঠিক আছে? অবস্থান্তর মৌল যারা থাকবে ওরাই কেন্দ্রীয় পরমাণু, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে লিগ্যান্ড নিয়ে আমাদেরকে একটু ডিটেলস পড়ালেখা করা লাগবে এখন, ঠিক আছে? সামান্য 1 পৃষ্ঠা। এটা কিন্তু লিগ্যান্ড, এটা আবার লিজেন্ড না, ঠিক আছে? লিজেন্ড বলিস না, লিগ্যান্ড, ঠিক আছে? লিগ্যান্ড কারা? লিগ্যান্ড হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রনের মাধ্যমে কেন্দ্রীয় পরমাণুর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে, ঠিক আছে? মুক্ত জোড় ইলেকট্রন কি, এটা আশা করি এখন আর বোঝানো লাগবে না, অনেকবার বুঝাইছি। যারা বন্ধনে অংশগ্রহণ করে না কিন্তু জোড়ায় থাকে, ঠিক আছে? তো লিগ্যান্ড কি করে? মুক্ত জোড় ইলেকট্রনের মাধ্যমে মুক্ত জোড় ইলেকট্রনের মাধ্যমে কি করে? কেন্দ্রীয় পরমাণুর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। কেন্দ্রীয় পরমাণুর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। ক্লিয়ার? মানে সংজ্ঞাটা তো বুঝছস। এখন কথা হচ্ছে যে সন্নিবেশ বন্ধন মানে কি? আমি অনেকবার বুঝাইছি, এটা আসছে। যদি এই চ্যাপ্টারে দুনিয়ার যত রাসায়নিক বন্ধন আছে, এই চ্যাপ্টারের নাম কি? পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। আমরা এখন পর্যাবৃত্ত ধর্ম টপিকে আছে। রাসায়নিক বন্ধনে যখন আসবো তখন দুনিয়ার সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, দাতব বন্ধন, ভ্যান ডার ওয়ালস বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন সবগুলা ডিটেলসে পড়বো। হ্যাঁ, কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধন আপাতত কি? এই লিগেন্ডটা বোঝার জন্য তো আপাতত লাগবে সন্নিবেশ সমযোজী বন্ধনটা কি। দেখি বলতো, সন্নিবেশ সমযোজী বন্ধন মানে কি? অনেকবার বুঝাইছি আমি গত ক্লাসগুলোতে। ভুলে গেছস? ভুলে গেছস নাকি? তোর থেকে তোর থেকে তুই আর আমি, না 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 না, তুই আর আমি বার্গার খাবো, ঠিক আছে? তো এখন ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হইতেছে যে না, তুই আর আমি বার্গার খাবো, এটা ব্যাপারটা এমন না। এটা তো আমি তোর জিনাত কথা বুঝাচ্ছি, সরি সরি সরি। তোকে বুঝাইতে হবে সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধন হচ্ছে আমি ক্ষুধার্ত, তুই আমার সামনে খাচ্ছস, ঠিক আছে? আমি ক্ষুধার্ত, তুই আমার সামনে খাচ্ছস। এখন তুই তুই যদি মিনিমাম দয়ালুবোধ থাকে তোর মধ্যে, তাহলে তুই কি করবি? অবশ্যই আমাকেও দিবি, ভাগ করে শেয়ার করবি না? কিন্তু এখানে খাবারটা শেয়ার করছে কে? আমি না তুই? আচ্ছা, তুই শেয়ার করছিস আমার কাছে, তাই না? আমি কি বিনিময়ে তোকে কিছু দিছি? আমি কিছু দিইনি। কিন্তু তুই আমাকে বার্গারটা শেয়ার করার পর তুইও খাচ্ছস, আমিও খাচ্ছি, তাই না? তাহলে সন্নিবেশ সমযোজী বন্ধন হচ্ছে যে যেকোনো একজন শেয়ার করবে কিন্তু ভোগ করবে দুইজন, ঠিক আছে? সন্নিবেশ সমযোজী বন্ধন আর সমযোজী বন্ধনের মধ্যে পার্থক্য হচ্ছে সমযোজী বন্ধনে দুজনই শেয়ার করে, দুজনই ভোগ করে, ঠিক আছে? আর সন্নিবেশ সমযোজী বন্ধনে যেকোনো একজন শেয়ার করবে, বাকি দুজন মানে আর দুজনই ভোগ করবে, ঠিক আছে? তাহলে ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে যে ধর এ আর বি দুইটা মৌল, ঠিক আছে? আমি এটা বুঝাই দিই, সন্নিবেশ সমযোজী বন্ধন। এ আর বি দুইটা কি মৌল? এ আর বি দুইটা মৌল। এখন বি এর অষ্টক পূর্ণের জন্য আর দুইটা ইলেকট্রন লাগবে। কয়টা ইলেকট্রন লাগবে বি এর অষ্টক পূর্ণের জন্য? এই যে বি এর শেষ কক্ষপথ আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আর কয়টা লাগবে? দুইটা না? এখন এর থেকে এখানে মুক্তজোড় ইলেকট্রন আছে। কি আছে? মুক্তজোড় ইলেকট্রন, যারা বন্ধন গঠন অংশগ্রহণ করে নাই কিন্তু দুইটা আছে এরকম, দুইটা এরকম ইলেকট্রন আছে যারা বন্ধনে অংশগ্রহণ করে নাই বাকিদের সাথে, ঠিক আছে? এখন এ দেখতেছে বি তো ক্ষুধার্ত, বি এর আর দুইটা ইলেকট্রন লাগে। তো এই কি করে? এটা শেয়ার করে দি দেয় না, দান করে দেয় না, কি করে যে শেয়ার করে, ঠিক আছে? আর শেয়ার করে এভাবে, শেয়ার করে চিহ্নটাও দেখাই দিতে হবে, এ থেকে বি এর দিকে শেয়ার হয়েছে। সন্নিবেশ সমযোজী বন্ধনে অবশ্যই চিহ্নটা দেখাইতে হয়, ঠিক আছে? কারণ বি যদি পরে অস্বীকার করে, বি যদি বলে না রে না আমারও 8টা ছিল, ঠিক আছে, না সন্নিবেশ সমযোজী বন্ধনের চিহ্ন দিয়ে দেখাই দিতে হয় এ বি কে দুইটা মুক্তজোড়
দুইটা বলছে, একটা মুক্তজোড়ী ইলেকট্রন শেয়ার মাধ্যমে বিকে অষ্টক পূর্ণ করছে, এটা হচ্ছে যে কি সন্নিবেশ সমযোজী বন্ধন। কিন্তু এমন না যে কি এই ইলেকট্রন এখানে চলে গেছে, না, দুইজনে ভোগ করতেছে, যে দুইজনে ভোগ করতেছে, ঠিক আছে। কারণ এই যদি এই দুইটা ইলেকট্রন ওকে দিতে, তাহলে এই আবার খালি যাবে না, অষ্টক পূর্ণ তো হবে না। এই তো এর অলরেডি অষ্টক পূর্ণ আছে বলে ও যা শেয়ারের মাধ্যমে বিকে অষ্টক পূর্ণ করছে, ঠিক আছে। কিন্তু বি কিন্তু বিনিময়ে কিছু দেয় না, খেয়াল রাখতে হবে, বি কিন্তু বিনিময়ে কিছু দেয় নাই, এটাই সন্নিবেশ সমযোজী বন্ধন। আচ্ছা, কিন্তু আমাদের পড়া তো সন্নিবেশ সমযোজী বন্ধন না, আমাদের পড়া হচ্ছে লিগ্যান্ড। লিগ্যান্ড কারা? মুক্তজোড় ইলেকট্রনের মাধ্যমে কেন্দ্রীয় পরমাণুর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে, ঠিক আছে। এখন লিগ্যান্ড হচ্ছে কয় প্রকার? লিগ্যান্ড কয় প্রকার? 3 প্রকার। লিগ্যান্ড কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে মনোডেন্টেট বা একদন্তী, ঠিক আছে। এটা কি? মনোডেন্টেট মানে এক দাঁত, দাঁত একটা, ঠিক আছে। মনোডেন্টেট পরীক্ষা আসবে নিচের কোনটি মনোডেন্টেট লিগ্যান্ড, ঠিক আছে। মানে উক্ত লিগ্যান্ডটি কি, কোন লিগ্যান্ড, মনোডেন্টেট নাকি ডাইডেন্টেট নাকি পলিডেন্টেট, ঠিক আছে, এগুলো আসবে এমসিকিউ তে। মনোডেন্টেট বা একদন্তী লিগ্যান্ড। একদন্তী লিগ্যান্ড, ঠিক আছে। প্রথমে উদাহরণ দিয়ে দিই, এক্সাম্পল, ঠিক আছে। পানি, পানিতে অক্সিজেন দুইটা মুক্তজোড়ী ইলেকট্রন থাকে, খেয়াল রাখতে হবে। অ্যামোনিয়া, অ্যামোনিয়া, তারপর হচ্ছে যে সায়ানাইড মাইনাস, তারপর হচ্ছে ক্লোরিন মাইনাস, তারপর হচ্ছে যে ব্রোমিন মাইনাস, হুম, তারপর হচ্ছে কি আয়োডিন মাইনাস, তারপর হচ্ছে ওএইচ মাইনাস, হুম, আর তারপর হচ্ছে কোবাল্ট, ঠিক আছে। আচ্ছা আমি বলি, সন্নিবেশ সমযোজী বন্ধন যদি মুক্তজোড়ী ইলেকট্রন থাকে, মুক্তজোড়ী ইলেকট্রনের মাধ্যমে করতে থাকে, আবার এরকম যদি মাইনাস চিহ্ন থাকে, মাইনাস চিহ্ন, যে মাইনাস চিহ্ন থাকে, তাও কি সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারে, ঠিক আছে। এখন মনোডেন্টেট লিগ্যান্ড বলতে কি বোঝাচ্ছে? আমি যদি তোকে বলি, একটা এক্সাম্পল দিই, কোবাল্ট, আমি প্রথম এক্সাম্পলটা দিই, এই এক্সাম্পলটা দিই, কোথায় গেল, এই যে এইটা দিই, এই এক্সাম্পলটা দিয়ে বুঝাই দিই, ঠিক আছে। এখানে যে পানি আছে, পানিটা কি মনোডেন্টেট লিগ্যান্ড নাকি ডাইডেন্টেট নাকি পলিডেন্টেট, ঠিক আছে, বুঝাবো। এখানে কোবাল্টের সাথে 6টা পানি আছে না, কোবাল্ট, কোবাল্ট 3+ আকারে থাকে, ঠিক আছে, কোবাল্ট 3+, 6টা পানি আছে না, তো H2O, আচ্ছা এগুলো অন্য কালার দিয়ে লিখি। লিগ্যান্ড অবশ্যই কেন্দ্রীয় পরমাণুর সাথে কিভাবে বন্ধন গঠন করবে? সন্নিবেশ বন্ধনের মাধ্যমে, ঠিক না। দুইটা, তিনটা, তিনটা হইলো, চারটা, পাঁচটা, 6টা, ব্যাপারটা এমনই তো, তাই না। 6টা পানি আছে, প্রতিটা পানি কিন্তু একটা একটা করে করে সন্নিবেশ বন্ধন গঠন করছে কোবাল্টের সাথে, একটা করে করে, তাই না। দেখতো, একটা একটা করে করে না, নাকি সন্দেহ আছে? একটা করে করে সন্নিবেশ বন্ধন গঠন করছে, ঠিক আছে। তাহলে পানি হচ্ছে মনোডেন্টেট লিগ্যান্ড। পানি কি, এই যৌগটাতে পানি হচ্ছে মনোডেন্টেট লিগ্যান্ড। কেমনে বুঝছি? কারণ আমি তো দেখতেছি যে একটা পানি একটা করে করে সন্নিবেশ বন্ধন গঠন করছে, ঠিক আছে। একটা পানি যদি দুইটা সন্নিবেশ বন্ধন গঠন করতো, তাহলে হচ্ছে ডাইডেন্টেট। ডাইডেন্টেটের এক্সাম্পল যখন দিবে তখন মনোডেন্টেট আরো ক্লিয়ার হবে, ঠিক আছে। আপাতত এটা বুঝে রাখছি কি, পানি প্রতিটা পানির অণু একটা করে করে সন্নিবেশ বন্ধন গঠন করছে, ঠিক আছে। তাহলে এখানে ব্যাপারটা কি করছে, এখানে হচ্ছে যে প্রতিটি পানির অণু, ঠিক আছে, প্রতিটি কি পানির অণু, পানির অণু কেন্দ্রীয় পরমাণুর সাথে কি, কেন্দ্রীয় পরমাণুর সাথে, কেন্দ্রীয় পরমাণুর সাথে কি করছে, একটি করে সন্নিবেশ বন্ধন গঠন করছে, ঠিক আছে। একটি করে সন্নিবেশ বন্ধন গঠন করছে। তাহলে এটা হচ্ছে একদন্তী লিগ্যান্ডের উদাহরণ, ঠিক আছে। কিন্তু সন্নিবেশ সংখ্যা
আরেকটা পরীক্ষায় প্রশ্ন আসে সন্নিবেশ সংখ্যা কত, এই যৌগটাতে সন্নিবেশ সংখ্যা কত, দেখি বলতো সন্নিবেশ সংখ্যা কত, তুই বল না, পারার তো কথা, একটু বুদ্ধি থাকলে। 6টা। ঠিক আছে, একটা পানি যদি একটা করে করে সন্নিবেশ বন্ধন করে কত, তার মানে যৌগটার মধ্যে কয়টা সন্নিবেশ বন্ধন দেখা যাচ্ছে, তাহলে সন্নিবেশ সংখ্যা হচ্ছে কত, 6। ঠিক আছে, আর সন্নিবেশ সংখ্যা মানে কি, যৌগটিতে টোটাল সন্নিবেশ বন্ধন সংখ্যা। ঠিক আছে, টোটাল কি সন্নিবেশ বন্ধন সংখ্যা। তাহলে একদন্তী লিগেন্ড বুঝাতে পারছি। এখন এখন তোর মনে প্রশ্ন থাকতে পারে, দুনিয়ার সবকিছুই তো একটাই সন্নিবেশ বন্ধন গঠন করতে পারার কথা, ঠিক না, কেন্দ্রীয় পরমাণুর সাথে আর কয়টা করবে। হ্যাঁ, পানি কিভাবে দুইটা করবে এখানে, তুই আমারে বল। হ্যাঁ, দুইটা করার চান্স কি, কোনোভাবে চান্স নাই, তাই তো। তাহলে সেজন্য তো পানি হচ্ছে কি একদন্তী লিগ্যান্ড। এখন ডাইডেন্টেড লিগ্যান্ডের উদাহরণ দিলে তখন তুই বুঝবি কি জিনিসটা কিভাবে হয়েছে। ডাইডেন্টেডটা বলা না, এটাকে কি বলা হয়, বাইডেন্টেড। ঠিক আছে, বাই কি, বাই মানে দুই না, বাইডেন্টেড, বাইটাকে কি বলা হয়, দ্বিদন্তী, দ্বিদন্তী। ঠিক আছে, এগুলো নর্মালি এমসিকিউ তে আসে, বাট এমসিকিউ তে আসলে সমস্যা নেই, কারণ কেন জানোস, কারণ তুই দেখবি যে একদন্তী লিগ্যান্ডের সাথে বাইডেন্টেড লিগ্যান্ডের এক্সাম্পল গুলোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে, তুই দেখলি, তুই খালি চোখে দেখলেই বুঝতে পারবি এটা বাইডেন্টেড লিগ্যান্ড। ঠিক আছে, এক্সাম্পল হচ্ছে যে বাইডেন্টেড লিগ্যান্ডের যদি একটা এক্সাম্পল দিই, NH2 CS2 CS2 NH2, এখানে এখানে N এর দুইটা মুক্তজোড়, একটা মুক্তজোড় ইলেকট্রন, এই N এর একটা মুক্তজোড় ইলেকট্রন আছে। হ্যাঁ, এটা হচ্ছে বাইডেন্টেড লিগ্যান্ড। বাইডেন্টেড, আচ্ছা এই যৌগটার নাম আসে, এই যৌগটার নাম কি বলতো, ইথাইলিন ডায়ামিন, এই যৌগটার নাম কি, ইথাইলিন, ইথাইলিন ডায়ামিন। ঠিক আছে, এটার বাজারজাত নাম, আইপিওক নাম দিই নাই আমি। ঠিক আছে, আইপিওক নাম না। আর এটাকে সংক্ষেপে এটাকে ইএন বলে, সংক্ষেপে কি বলা হয়, ইএন বলা হয়। যদি আসে পরীক্ষায় যে ইএন এর সংকেত কোনটি, পারবো কিনা, ইএন বলতে ইথাইলিন ডায়ামিনের সংকেত। ঠিক আছে, এখন কথা হচ্ছে এটা ডাইডেন্টেড লিগ্যান্ড হিসেবে কিভাবে কাজ করে, তখন এটা যদি বলে তুই চিত্র রেখে দিবি। হ্যাঁ, ধরলাম এটা কেন্দ্রীয় পরমাণু, ধরলাম কি এটা কেন্দ্রীয় পরমাণু, এটা এম হচ্ছে কি কেন্দ্রীয় পরমাণু। ঠিক আছে, আর ওর চার্জ হচ্ছে M2+, তোর কথা কর। দেখো, ইথাইলিন ডায়ামিনটাকে এইভাবে লিখতে পারি কিনা আমরা, এইভাবে লিখলে কি কেউ আমাদেরকে মারার চান্স আছে কিনা, একটু এইভাবে সাজা লিখতে পারি কিনা, লিখতে পারি, এইভাবে লিখতে, M2+ হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, ধরে নিলাম আর কি সাংকেতিক চিহ্ন হিসেবে, M2+ যে কোনো কেন্দ্রীয় পরমাণু হইতে পারে। ঠিক আছে, তাহলে ইথাইলিন ডায়ামিনটাকে এইভাবে লিখতে পারি কিনা দেখতো। এখন এ এ এ নাইট্রোজেনের একটা মুক্তজোড় ইলেকট্রন, এই নাইট্রোজেনের একটা মুক্তজোড় ইলেকট্রন। হ্যাঁ, এখান থেকে একটা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে, এখান থেকে একটা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারবে না, তাহলে ইথাইলিন ডায়ামিন যৌগটা দুইটা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারতেছে না, তাহলে ইথাইলিন ডায়ামিন একটা মনোডেন্টেড লিগ্যান্ড না। ক্লিয়ার হয়েছে, এখন ক্লিয়ার হয়েছে নাকি বল। মনোডেন্টেড, মনোডেন্টেড লিগ্যান্ড বলতেছি, বাইডেন্টেড লিগ্যান্ড। ঠিক আছে, ইথাইলিন ডায়ামিন একটা কি বাইডেন্টেড লিগ্যান্ড। এখন বাইডেন্টেড লিগ্যান্ডের আরেকটা এক্সাম্পল বইতে দেওয়া আছে, দুইটা এক্সাম্পলই আমরা পড়ে ফেলি। সেটা হচ্ছে যে C+O C+O-, ঠিক আছে, আর এটাকে যদি একসাথে লিখি, এটাকে এভাবে লেখা যায়, দেখতো এবার লেখা যায় কিনা, C2O4 2-, এবার লেখা যায় না, C2O4 2-। এটাও কি একটা ডাইডেন্টেড লিগ্যান্ডের উদাহরণ। ডাইডেন্টেড লিগ্যান্ডের উদাহরণ কেমনে, কারণ হচ্ছে যে আমি কি বলছিলাম, হয় মুক্তজোড় ইলেকট্রন লাগে, নতুবা মাইনাস সাইন লাগে সন্নিবেশ বন্ধন গঠন করার জন্য, তাই না।
এই যে সি ডবল ও, এখানে দুইটা মাইনাস সাইন আছে, তার মানে দুইটা দিয়ে তো সন্নিবেশ বন্ধন গঠন করতে পারবে, তাই না? এখানে তোর M2+ আছে, M প্লাস ধরলাম, এটা হচ্ছে কি অবস্থান্তর মৌল বা কেন্দ্রীয় পরমাণু। এটা দিয়ে একটা কি, সরি এটা অন্য কালার দিয়ে দিই, এ মাইনাস সাইন দিয়ে একটা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারবে, এ মাইনাস সাইন দিয়ে একটা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারবে, তাহলে পারবি না? বাইডেন্ডেড লিগ্যান্ড হয়েছে না? ওকে, সন্নিবেশ সংখ্যা কত? সন্নিবেশ সংখ্যা 2। এই যৌগটা তো সন্নিবেশ সংখ্যা 2, ওই যৌগটা তো সন্নিবেশ সংখ্যা 2। টোটাল যতটা সন্নিবেশ বন্ধন থাকে এটাই তো সন্নিবেশ সংখ্যা, তাই না? তাহলে বাইডেন্ডেড লিগ্যান্ডের উদাহরণ এই দুইটাই বইতে দেওয়া আছে, ঠিক আছে? এই দুইটা বললেই হবে। তারপর হচ্ছে যে পলিডেন্ডেড, এখন কোন লিগ্যান্ড? পলিডেন্ডেড। এগুলো লিগ্যান্ড পড়াচ্ছি, এগুলো জটিল যৌগ পড়াচ্ছি না, লিগ্যান্ডের একটা ভাগ পরে দিচ্ছি, ঠিক আছে? জটিল যৌগ হচ্ছে যে নেক্সট ক্লাস থেকে হচ্ছে জটিল যৌগ করা শিখবো আমরা, ঠিক আছে? এখন পরিচিত দিচ্ছি, জটিল যৌগের যে পরিচিত গুলো আছে। পলিডেন্ডেড লিগ্যান্ড, এনে কঠিন লাগছে কিছু এখন পর্যন্ত? পলিডেন্ডেড লিগ্যান্ড, পলিডেন্ডেড লিগ্যান্ড কোনটা? পলিডেন্ডেড লিগ্যান্ড হচ্ছে যে সব থেকে ফেমাস একটা পলিডেন্ডেড লিগ্যান্ড আছে, সেটা হচ্ছে ইডিটিএ। ইডিএ, ইডিটিএ, ঠিক আছে? ইডিটিএ, ইডিটিএ মানে কি? ইথাইলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? ইথাইলিন ডায়ামিন ডায়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, টেট্রা কি অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, ভেরি গুড। এখন কথা হচ্ছে যে এটা সংকেত কি, ঠিক আছে? এটা সংকেত হচ্ছে যে CS2, মাঝখানে দুইটা CS2 দিব, এটার সংকেত অনেক বড়, CS2, এখানে নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে CS2 COOH, এখানেও কি CS2 COOH, এখানেও কি COOH CS2, ঠিক না? CS2 COOH, এই জিনিসটা বুঝতে পারছি? এটা হচ্ছে ইডিটি এর সংকেত, ইডিটি এর সংকেত লিখতে দিলে পারবো কিনা, ঠিক আছে? আর ইডিটি হচ্ছে একটা পলিডেন্ডেড লিগ্যান্ড। ইডিটি এর কারণে পলিডেন্ডেড লিগ্যান্ড হইলো কারণ এখানে ছয়টা একটা যৌগ 6টা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। একটা যৌগ কয়টা? 6টা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। কিভাবে? এখানে নাইট্রোজেনের দুইটা ইয়ে আছে, নাইট্রোজেনের উপর দুইটা একটা মুক্তজ ইলেকট্রন আছে, এই নাইট্রোজেনের উপর একটা মুক্তজ ইলেকট্রন আছে, ঠিক আছে? তারপর COOH মাইনাস, এইচটা চলে গেলে COO মাইনাস আকারে থাকে না, এই মাইনাস সাইন দিয়ে একটা করতে পারবে, এখানেও একটা মাইনাস সাইন দিয়ে করতে পারবে, এখানেও একটা মাইনাস সাইন দিয়ে করতে পারবে, এখানে একটা মাইনাস সাইন দিয়ে করতে পারবে, তাহলে মোট কয়টা হলো? 6টা, ঠিক আছে? মোট 6টা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। তাহলে এটা পলিডেন্ডেড না? তাহলে পলিডেন্ডেডের উদাহরণটা পারবো আমরা? যদি আসে যে নিচের কোনটি পলিডেন্ডেড লিগ্যান্ড, পারবো কিনা? পারবো তো। ইডিটিএ, ঠিক আছে? ইডিএ, ইডিটিএ। এখন হচ্ছে আজকে আমরা আমাদের ক্লাসের আজকে লেকচারের কি শেষ একটা অংশ করবো, এই অংশটা তুমি এখনই মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? কারণ আজকে যখন বিকেলে আবার ক্লাস নিব তখন হচ্ছে এই অংশটাই কাজে লাগবে। এই অংশটা মুখস্থ করতে পারলে দেন হচ্ছে জটিল যৌগ হচ্ছে কি সহজ, নাইলে কঠিন লাগবে। একটা সিরিজ, একটা কি করতে হবে? সিরিজ পড়তে হবে, সিরিজটা মুখস্থ করতে হবে, মানে কোন লিগ্যান্ডের শক্তি কতটুক, ঠিক আছে? স্পেকট্রোকেমিক্যাল সিরিজ, এটাকে বলে কি স্পেকট্রোকেমিক্যাল সিরিজ, স্পেকট্রোকেমিক্যাল সিরিজ, ওকে। এটাকে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ, এটার আরেক নাম কি লিগ্যান্ডের শক্তি সিরিজ। এটা কি লিগ্যান্ডের শক্তি সিরিজ, লিগ্যান্ডের শক্তি সিরিজ, ঠিক আছে? আচ্ছা, সেটা কি কি? সেটা হচ্ছে যে কোবাল্ট সবার উপরে, ঠিক আছে? তারপর সায়ানাইড, হ্যাঁ। তারপর হচ্ছে ইএন, ইএন মানে কি ইথিলিন ডায়ামিন, মনে আছে তো? তারপর অ্যামোনিয়া,
তারপর হচ্ছে ইডিটিএ, ইডিটিএ, তারপর হচ্ছে পানি H2O, তারপর হচ্ছে C2O4 মাইনাস, C2O4 মাইনাস মনে আছে তো একটু আগে। C2O4, তারপর হচ্ছে যে OH মাইনাস, ওকে, OH মাইনাস, তারপর হচ্ছে যে ফ্লোরিন মাইনাস, ফ্লোরিন মাইনাস, তারপর হচ্ছে কি ক্লোরিন মাইনাস, তারপর ব্রোমিন মাইনাস, তারপর আয়োডিন মাইনাস। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে কি, এখানে দেখা যাচ্ছে যত, অন্য কালার দিয়ে দিই, যত উপর থেকে নিচের দিকে যাবে শক্তি তত কি হ্রাস পাবে। ঠিক আছে, উপর থেকে নিচে শক্তি হ্রাস পায়, এই জিনিসটা এখনই মুখস্থ করে ফেল। ঠিক আছে, মুখস্থ বলতে খালি চোখে দেখলে যেন তুই বুঝো যে এটা শক্তিশালী লিগ্যান্ড নাকি দুর্বল লিগ্যান্ড। ঠিক আছে, শক্তি কি হ্রাস পায়, এই জিনিসটা যদি বুঝতে পারো কোনটা শক্তি কতটুক, ঠিক আছে, দুর্বল লিগ্যান্ড নাকি সবল লিগ্যান্ড, হ্যাঁ, ওইটুক বুঝতে পারলে তাহলে জটিল যৌগ গঠন করা একদম পানি ভাত, একদম পানি ভাত। তাহলে ক্লাস এতটুকুই, ঠিক আছে, বিকেলে আবার ক্লাস নিব বা সন্ধ্যায়, সন্ধ্যা, বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। ওকে, তাহলে এগুলো পড়ে রাখ তাইলে এখন। ঠিক আছে, ওকে।